জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, বললেন রিজভী। জানাবো, উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যের স্বজনেরা এখনই সরছেন না, সময় নিতে চান। এবং সর্বশেষ জানাবো, বিরোধীরাও বন্ড পেয়েছে, এটা কি চাঁদাবাজি? রাহুল গান্ধীকে অমিত শাহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। পবিত্র রমজান এবং ঈদের পর দলের নেতাকর্মীদের সক্রিয় করতে একের পর এক নানা কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার 19 এপ্রিল গণসংযোগ পক্ষের উদ্বোধন করছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই গণসংযোগ চলবে আগামী 3রা মে পর্যন্ত। বাংলাদেশ জামায়াত ইসলামী রাজপথের আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া প্রতিবেশী, সহকর্মী, আত্মীয় স্বজন কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আর সর্বপ্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা ও কাজে যেন অমিল না থাকে সেটা মানুষকে করতে বলবো, সেটা যেন আমি নিজে আগে আমল করি। ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তি, কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দিন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাধা আসুক আমরা ইকামতে দিনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে, তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, রাজপথে, মাঠে, ময়দানে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা আন্দোলনের লড়াকু, সংগ্রামী ও একনিষ্ঠ সহযোদ্ধা তৈরি করতে বদ্ধপরিকর। বিপ্লবী ও সাহসী জনশক্তি তৈরি করতে নেতৃত্ববৃন্দের সহবতের বিকল্প নেই। তাই আমাদের অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে। অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে। আল্লাহর দিন বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না। একমতে দিনের কাজকে ভালোভাবে বুঝে ময়দানে ভূমিকা পালন করতে হবে। জামায়াতের প্রত্যেক জনশক্তির ইমানি দায়িত্ব হচ্ছে এদেশের মানুষের মাঝে আল্লাহর দিনের দাওয়াত তথা জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়া। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করেনি। জামায়াতের নির্বাচনী তফসিলের এই টাকা জনকল্যাণে ব্যয় করা হবে। ব্যাপকভাবে সামাজিক কার্যক্রম চালাতে হবে। আমাদের হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকতে হবে। কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, বললেন রিজভী। বিনা কারণে কারাগারে এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে, এই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির জন্য দিনের আলো নিষিদ্ধ, দলের নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ। তাদের সবসময় কারাগারে থাকতে হচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে ঢোকানোর সরকারের এই কর্মসূচি যেন শেষই হচ্ছে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ডামি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির 25 থেকে 26 হাজার নেতাকর্মী প্রায় 4 মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনো কারাগারে রয়েছেন। কারাগারের রাজবন্দী কেউই নেই। যারা আছেন তারা বিএনপির কর্মী। সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, রাজবন্দী নামে কোনো শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনীতি যারা করেন তাদেরকে কারাগারে বিভিন্ন মামলা দিয়েই ঢোকানো হয়। উপমহাদেশে এইরকম ভাবে অনেকেই কারাগারে গিয়েছেন, কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গিয়েছেন সেটা লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে বিরোধীদের কারাগারে নেয়। উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যের স্বজনেরা এখনই সরছেন না, সময় নিতে চান। দলের মন্ত্রী সংসদ সদস্যের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পরও মন্ত্রী সংসদ সদস্যের স্বজনেরা এখনই ভোট থেকে সরছেন না, তারা সময় নিতে চাইছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মন্ত্রী সংসদ সদস্যের নিকটাত্মীয়দের কেউই ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এরপরও মন্ত্রী সংসদ সদস্য যারা সন্তান ও স্বজনদের ভোটের মাঠে নামিয়েছেন তাদের অনেকে বলছেন দল আসলে কতটা কঠোর হবে সেটা তারা বোঝার চেষ্টা করছেন। সেজন্য তাদের স্বজনেরা ভোট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে সময় নেবেন। নোয়াখালীর সুবর্ণচরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন কাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নাটোরে লুৎফর হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এসব খবর সহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন বলে দলটির সূত্রগুলো বলছে। আগামী 8 মে প্রথম পর্বে 150টি উপজেলায় ভোট হবে। প্রথম আলোর অনুসন্ধানে প্রথম পর্বে 14টি উপজেলায় মন্ত্রী সংসদ সদস্যের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। অন্যান্য পর্বে নির্বাচনেও অনেক মন্ত্রী সংসদ সদস্য তাদের স্বজনদের প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। মন্ত্রী ও সংসদ সদস্যের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে
4 পর্বের জন্যই প্রযোজ্য বলে বলা হয়েছে। দলের প্রধানের নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবারই সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। সেই বৈঠকের পরই বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকেরা মন্ত্রী সংসদ সদস্যের দলের নির্দেশনা জানিয়ে দেন। গতকাল তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদরের সংসদ সদস্য ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এবং নোয়াখালীর একরামুল করিম চৌধুরীকেও ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। এই দুই স্থানে সংসদ সদস্যের ছেলেরা উপজেলা চেয়ারম্যানের পদে প্রার্থী হয়েছেন। সংসদ সদস্যরা সন্তানের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। গতকালই এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেজন্য কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, তিনি সাংগঠনিক নির্দেশনা পেয়েছেন। দলীয় প্রধান বলে তিনি যে কোনো সিদ্ধান্ত মানবেন, তবে তার দাবি নোয়াখালী সুবর্ণচরে তার ছেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট করা বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. খায়রুল আনম চৌধুরী গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করেছেন। এর বিচার চেয়ে কেন্দ্রের নালিশ দিয়েছেন। কেন্দ্র থেকে কি জবাব আসে সেই অপেক্ষায় আছেন তিনি। উপজেলা নির্বাচনের মাঠে থাকা মন্ত্রী সংসদ সদস্য ও তাদের স্বজনেরা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরও সময় নিতে চাইছেন। প্রথম ধাপের 150টি উপজেলা ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। ওই দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে চান তারা। তাদের দাবি আত্মীয় স্বজনের সীমা কতদূর পর্যন্ত যাবে এ বিষয়ে স্পষ্ট করা হয়নি। এছাড়া অনেক মন্ত্রী সংসদ সদস্যের আত্মীয় বর্তমানে নির্বাচিত চেয়ারম্যান। তারা পুনরায় ভোট করতে চাইলে তাদেরও সরে দাঁড়াতে হবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। আবার এইভাবে প্রার্থী বসে গেলে কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ারও সুযোগ তৈরি হতে পারে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে, যারা স্বজনের প্রার্থী করেছেন তাদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। কাল শনিবারের মধ্যে তালিকা চূড়ান্ত হয়ে যাবে। সেই তালিকা পর্যালোচনা করে দূরের স্বজনদের কারো কারো ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। তবে মন্ত্রী সংসদ সদস্যের সন্তান, ভাই বোন কিংবা শ্যালক এসব নিকটাত্মীয়দের ব্যাপারে খুবই কঠোর অবস্থানের দল। নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আলী, এর আগে তার স্ত্রী আয়েশা ফেরদৌস দুবার সংসদ সদস্য ছিলেন। এবার উপজেলার ভোটে স্ত্রী এবং ছেলে আশিক আলীকে প্রার্থী করেছেন। তবে আয়েশা ফেরদৌসকে ডামি প্রার্থী মনে করছেন স্থানীয় লোকজন। গতকাল এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, তিনি কেন্দ্রের নির্দেশনা পেয়েছেন, তবে তিনি অপেক্ষা করছেন, সময় বলে দেবে কি করতে হবে। নীলফামারীর ডিমলায় সংসদ সদস্য আফতার উদ্দিন সরকারের চাচাতো ভাই আনোয়ারুল সরকার এবং ভাতিজা ফেরদৌস পারভেজ উপজেলা চেয়ারম্যান পদে ভোট করছেন। এখানে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, তিনি ভাতিজা ও চাচাতো ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে শুরু থেকেই বিরোধিতা করছেন। এখন দল যেহেতু সিদ্ধান্ত দিয়েছে তার সবাই মানবেন বলে মনে করেন। আওয়ামী লীগের সূত্র বলছে, দলের নেতাদের দাবির মুখে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। মূল লক্ষ্য ছিল সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচন প্রভাবমুক্ত রাখা। কিন্তু দেখা যাচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজেদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোটে দাঁড় করিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই পছন্দ করছেন না দলের প্রধান শেখ হাসিনা। তিনি কঠোরভাবে প্রভাব মুক্ত নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী সংসদ সদস্যরা যাতে প্রশাসনকে প্রভাবিত করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারাও বিভিন্ন জেলায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, বিএনপি জামায়াত ভোট বর্জন করেছে, তাদের প্রার্থীরা বিপুল সংখ্যায় ভোটে অংশ নেবেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু আদালতে তা হচ্ছে বলে মনে হয় না। এই অবস্থায় মন্ত্রী সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করলে আর ভোট থাকবে না। সংঘাতেরও আশঙ্কা রয়েছে, যা দেশে বিদেশি সমালোচনা জন্ম দেবে। জাতীয় নির্বাচনের পরপর এই ধরনের বদনাম নিতে রাজি নন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্থানীয় পর্যায়ে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য মন্ত্রী সংসদ সদস্যরা আত্মীয় পরিজন ছাড়াও মাইম্যান তৈরি করার লক্ষ্য পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামছেন। এতে দলের তৃণমূলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এজন্য এই কড়া অবস্থান 2 মে সংসদের আগামী অধিবেশন বসছে। অধিবেশনে আওয়ামী লীগের সংসদীয় বলেন দলের বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী ও সংসদ সদস্যের উপজেলা নির্বাচন বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন। এছাড়া 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও বৈঠক হতে পারে, সেখানেও বিষয়টি আলোচিত হবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সরকারি বহিষ্কারের বিধান রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, দলের সভাপতি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কেউ সিদ্ধান্ত অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে। বিরোধীরাও বন্ড পেয়েছে, এটা কি চাঁদাবাজি? রাহুল গান্ধীকে অমিত শাহ। বাতিল করা নির্বাচনী বন্ড ব্যবস্থা নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধী দলগুলো তো বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে, এগুলোকে কি চাঁদাবাজি বলা যাবে? এনডিটিভিতে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ার অমিত শাহ একথা বলেন। এর আগে রাহুল বলেছিলেন, নির্বাচনী বন্ড ব্যবস্থা বিশ্বের বৃহত্তম চাঁদাবাজি প্রকল্প, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির চ্যাম্পিয়ন।
রাহুলের মন্তব্যের সমালোচনা করে অমিত শাহ বলেন তাদের দলগুলো বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে। এটাও কি চাঁদাবাজি? রাহুল গান্ধীকে অবশ্যই জনগণকে বলতে হবে, হ্যাঁ আমরাও চাঁদাবাজি করেছি, আর এমপিদের সংখ্যার অনুপাতে আমরা যে পরিমাণ অনুদান পেয়েছি তা এর থেকেও বেশি পেয়েছে। তাই তারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু সফল হবে না। 15ই ফেব্রুয়ারি একটি যুগান্তরী রায়ে সুপ্রিম কোর্ট নাগরিকের তথ্যের অধিকার লঙ্ঘনের ভিত্তিতে নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে দেয়। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন এই স্কিমটি অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী ছিল। এটি রাজনৈতিক দল ও দাতাদের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায়ে বলেছিলেন কালো টাকা সাদা করা এবং দাতাদের গোপনীয়তা বজায় রাখার উদ্দেশ্য থাকায় প্রকল্পটি বাতিল করা হলো। নির্বাচনী বন্ড কালো টাকা রোধ করার একমাত্র উপায় নয়। পরবর্তীতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ভারতের নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী বিজেপি এই বন্ডগুলোর মাধ্যমে সর্বাধিক তহবিল পেয়েছে, প্রায় 6,986 কোটি রুপি। একইভাবে কংগ্রেস 1,334 কোটি রুপি এবং তৃণমূল কংগ্রেস 1,397 কোটি কংগ্রেস করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।